চতুর্থ পর্ব। বটগাছের নিচে শেষ রাত। রাত প্রায় 11:30। আমি আর সেই বৃদ্ধ ধীরে ধীরে বটগাছের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আকাশ মেঘলা, চারপাশে কোনো মানুষ নেই। বৃদ্ধের হাতে একটা লণ্ঠন। তিনি হাঁটতে হাঁটতে বারবার পেছনে তাকাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, চাচা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? তিনি বললেন, আমি ভয় পাচ্ছি না, আমি জানি এখানে কি আছে। কথাটা শুনে আমার শরীর শিউরে উঠল। বটগাছের কাছে পৌঁছাতেই লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল। বৃদ্ধ থেমে গেলেন। তিনি নিচু গলায় বললেন, এখন থেকে আপনি কোনো শব্দ শুনলেও উত্তর দেবেন না। আমি বললাম, কেন? তিনি বললেন, কারণ ওরা আপনার কণ্ঠ শুনতে চায়। ঠিক তখনই দূর থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো, হি হি হি। আমি বৃদ্ধের দিকে তাকালাম। তিনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর হাসির শব্দটা আরো কাছে চলে এলো। তারপর আমাদের ডান পাশের ঝোপের ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ, চাচা। বৃদ্ধ চোখ না খুলেই বললেন, শুনবেন না? আবার সেই কণ্ঠ, চাচা, আমাকে বাড়ি নিয়ে যাবেন? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি বললাম, কে? বৃদ্ধ সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরলেন, চুপ। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। চারপাশের সব শব্দ এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। ঝিঝি পোকার শব্দ নেই, বাতাস নেই, পাতার শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। তারপর বট গাছের ওপর থেকে একটা শুকনো ডাল ভেঙে পড়ল, ধরাম। বৃদ্ধ বললেন, ও আপনাকে চিনে ফেলেছে। আমি বললাম, ও কে? বৃদ্ধ এবার গাছের দিকে তাকিয়ে বললেন, মায়া। হঠাৎ গাছের ডালপালার মাঝখানে সাদা একটা অবয়ব দেখা গেল। দূর থেকে মনে হচ্ছিল একজন নারী দাঁড়িয়ে আছে। তার চুল মুখ ঢেকে রেখেছে। আমি তাকিয়ে আছি। বৃদ্ধ আমার হাত ধরে বললেন, চোখ নামিয়ে নিন। কিন্তু আমার চোখ যেন আটকে গেছে। সেই অবয়ব ধীরে ধীরে গাছের নিচে নামতে লাগল। পা মাটিতে পড়ছে না, সে যেন বাতাসে ভাসছে। তারপর তার চুলের আড়াল থেকে মুখটা দেখা গেল। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কারণ ওই মুখটা আমি আগের রাতেই দেখেছিলাম, মোটরসাইকেলের আয়নায়। মায়া ধীরে ধীরে আমার দিকে তাকাল, তারপর বলল, তুমি এসেছ? আমার পুরো শরীর কাঁপতে লাগল। বৃদ্ধ কাঁপা গলায় বললেন, তুমি ওকে ছেড়ে দাও, ও তোমার কিছু করেনি। মায়া বৃদ্ধের দিকে তাকাল, তারপর একটা অদ্ভুত হাসি দিল, তুমি তো সেদিনও আমাকে বাঁচাওনি। বৃদ্ধ মাটিতে বসে পড়লেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, চাচা, আপনি মায়াকে চিনতেন? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। মায়া এবার বলল, ওকে সত্যিটা বলো। আমি বৃদ্ধের দিকে তাকালাম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তখন মাত্র 17 বছরের ছিলাম। তারপর তিনি যা বললেন সেটা শুনে আমার মাথা ঘুরে গেল। 50 বছর আগে মায়াকে গ্রামের কয়েকজন মানুষ ওই বটগাছের কাছে নিয়ে এসেছিল, কারণ তারা বিশ্বাস করত মায়ার ওপর অশুভ কিছু ভর করেছে। তখন গ্রামের এক তথাকথিত সাধক বলেছিল, মায়াকে গাছের নিচে রেখে রাত ভর একটি আচার করতে হবে। কিন্তু রাতের মধ্যে মায়া অসুস্থ হয়ে পড়ে। সে সাহায্যের জন্য চিৎকার করেছিল। কেউ এগিয়ে যায়নি, কারণ সবাই ভয় পেয়েছিল। ভোর হওয়ার আগেই মায়া মারা যায়। তার মৃত্যুর আগে সে বলেছিল, যারা আমাকে এখানে রেখে গেছে তাদের কাউকেই আমি ছাড়ব না। বৃদ্ধ বললেন, আমি তখন সব দেখেছিলাম, কিন্তু কাউকে কিছু বলিনি। আমি বললাম, তারপর? বৃদ্ধ বললেন, তারপর একে কে যারা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল তারা অদ্ভুতভাবে মারা যেতে শুরু করে। ঠিক তখনই মায়ার মুখ থেকে একটা অস্বাভাবিক হাসি বের হল। সে বলল, সবাই নয়। বৃদ্ধ কাঁপতে কাঁপতে বললেন, শেষ একজন এখনো বেঁচে আছে। আমি জিজ্ঞেস করলাম, কে? বৃদ্ধ আমার দিকে তাকালেন। তার চোখে তখন এমন একটা ভয় ছিল যা আমি কোনোদিন ভুলব না। তিনি বললেন, তুমি? আমি পিছিয়ে গেলাম। আমি?
বৃদ্ধ বললেন, তোমার দাদার নাম ছিল করিম মিয়া? আমি মাথা নাড়লাম। তিনি বললেন, তোমার দাদা সেই রাতের ঘটনায় জড়িত ছিলেন। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। মায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি পিছাতে পিছাতে গাছের গুড়িতে ঠেকে গেলাম। তারপর মায়া আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোমার দাদা আমাকে এখানে রেখে গিয়েছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক তখন দূরে ফজরের আজানের প্রথম ধ্বনি শোনা গেল। মায়ার অবয়ব হঠাৎ পিছিয়ে গেল, কিন্তু অদৃশ্য হওয়ার আগে সে আমার দিকে তাকিয়ে একটা কথা বলল, এটা শেষ রাত নয়। পরের মুহূর্তে বটগাছের নিচে আর কেউ নেই, শুধু মাটিতে পড়ে আছে একটা পুরনো কালো কাপড়। বৃদ্ধ কাপড়টা দেখে কাঁদতে শুরু করলেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তিনি বললেন, মায়ার কাপড়। আমরা কাপড়টা নিয়ে গ্রামের দিকে ফিরে এলাম, কিন্তু বাড়িতে ফিরে আমার জন্য অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর কিছু। আমার ঘরের দরজা খোলা, বিছানার ওপর রাখা একটা পুরনো ছবি। ছবিটা আমার দাদার যৌবনের। ছবির পেছনে কাপা হাতে লেখা, মায়াকে যেখানে রেখে এসেছিলাম সেখানে আবার একজনকে নিয়ে আসতে হবে। আর ছবির নিচে নতুন করে লেখা ছিল, রাহাত। আমি বুঝতে পারলাম, মায়া আমাকে শুধু ভয় দেখাচ্ছে না, সে আমাকে কোথাও নিয়ে যেতে চাইছে। আর সেই জায়গাটা ছিল কালো বটগাছের নিচে। সেই রাতের পর আমার জীবনে এমন কিছু ঘটেছিল যার ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি।